আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি পরীর ঘটনা নিয়ে। এখন শুরু করছি রাজবাড়ির পরীর ঘটনা। ঘড়িতে রাত ১২টা। আমি ও আমার বন্ধু আশিক ঝোপের আড়ালে চুপ করে বসে আছি। ঝোপের আড়ালে লুকিয়ে থাকার কারণ হলো আমরা পরী দেখব। আমাদের গ্রামের অনেকেই বলে আমাদের গ্রামের পুরনো রাজবাড়িতে নাকি পরী থাকে। রাত গভীর হলে নাকি পরী শাড়ি পরে ঘুরে বেড়ায় এই রাজবাড়ির আশপাশে। আমরা রাজবাড়ির পাশে ঝোপের আড়ালে লুকিয়ে আছি। তখন আমি ফিসফিস করে আশিককে বললাম, হ্যাঁ রে আশিক, রাত তো অনেক হলো, কই আমরা তো রাজবাড়িতে কাউকে দেখতে পেলাম না। এখানে মনে হয় কেউ নেই, চল বাড়িতে যাই। আমার কথায় আশিক নিজের ঠোঁটের মাঝখানে আঙুল দিয়ে ইশারা করে বলে, চুপ। কথাটা বলে রাজবাড়ির দিকে আঙুল তুলে বলে, ওই শোন, নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে তাই না? আশিকের কথায় আমি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে দুজনে রাজবাড়ির ভিতরের দিকে তাকিয়ে রইলাম। এদিকে তখন দুজনে দেখলাম শাড়ি পরা সুন্দর একটা মেয়ে। মেয়েটার চুল অনেক বড়, মনে হচ্ছে পিছনে মাটিতে লেগে যাচ্ছে সেই চুল। মেয়েটা হেঁটে হেঁটে রাজবাড়ির পূর্ব দিকে একটা তাল গাছ আছে সেদিকে যাচ্ছে। এটা দেখে আমিও আশিক একজন অপরের দিকে তাকিয়ে বললাম, এটাই কি তাহলে পরী? পরীটা অনেক সুন্দর তাই না? আমার কথায় আশিক বলল, এই নিষাদ, চর ওর পিছনেই, দেখি পরীটা তালগাছের কাছে গিয়ে কি করে। আশিকের কথায় ওকে বললাম, এই না না, পরীকে দেখার ইচ্ছে ছিল, দেখছি, এতেই অনেক। পরীর পিছু নিয়ে ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই। আরে কিসের ঝামেলা, কিছুই হবে না, আয় আমার সাথে আয়। কথাটা বলে আশিক ঝোপের আড়াল থেকে বেরোতে চাইলে ওর হাত টেনে ধরে বললাম, এই কি করিস, যাস না, বিপদে পড়তে পারিস, চল বাড়িতে চল। আমার এরকম কথায় আশিক বললেন, আরে কিছু হবে না, তোর ভয় করলে তুই এখানে থাক, আমি দেখে আসি পরী তালগাছের ওইদিকে গিয়ে কি করে। কথাটা বলে আশিক আমার কোনো কথা না শুনে পরীর পিছন পিছন পূর্ব দিকে তালগাছের ওদিকে চলে গেলেন। এদিকে আমি সেই ঝোপের আড়ালেই বসে আছি। কেমন অজানা ভয় কাজ করছে আমার মাঝে। আমি ওখানে বসে ওদিকে আশিক পরীর পিছন পিছন গেছে, আসার কেন নাম নেই। আমি বেশ কিছুক্ষণ বসে থেকে ভাবতে থাকি, আশিকের কোনো সমস্যা হলো না তো। এই ভেবে এবার আস্তে করে বলে উঠি, আশিক, আশিক কোথায় তুই? কিন্তু আমার কথার কোনো উপর পাই না। আমার কথার উত্তর না পাওয়ায় আমি সাহস করে ঝোপের আড়াল থেকে বেরিয়ে বলে উঠি, আশিক, এই আশিক, কই গেলি? কিন্তু এবারও কোনো উত্তর পেলাম না। আশিক হঠাৎ গেল কই? এবার অনেক ভয় করতে লাগল। জায়গাটা কেমন নিরিবিলি, আশপাশে কোনো বাড়িঘর নেই। আশিক আমার ডাক না শোনায় আমি পূর্ব দিকে থাকা তালগাছের দিকে এগিয়ে যাব, এমন সময় পেছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখে। পেছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখায় আমি ভয়ে কাঁপতে কাঁপতে পিছনে ঘুরতেই দেখি আশিক দাঁড়িয়ে আছে। আশিককে দেখে লম্বা নিঃশ্বাস ছেড়ে বললাম, কই ছিলি এতক্ষণ, সেই কখন থেকে ডাকছি, চল বাড়ি চল। এখানে থাকা আর ঠিক হবে না, কথাটা বলে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এদিকে আশিকও আমার পাশে হাঁটতে। আমি হাঁটতে হাঁটতে আশিককে বললাম, কিরে, পরীর পিছন পিছন গিয়ে কি দেখলি? পরী কোথায় গেল? কিন্তু আমার কথার কোনো উত্তর দিলেন না আশিক। তখন আমি বলে উঠলাম, কিরে, তখন থেকে কেমন চুপ হয়ে আছিস, কিছু বলছিস না যে? পরীকে দেখে বোবা হয়ে গেলি নাকি? আমার কথায় আশিক থেমে গিয়ে বলল, আমি তোর বন্ধু আশিক না। আমি তোর বন্ধু আশিক না, কথাটা একটা মোটা ভয়ানক গলা ছিল। এরকম কথা শুনে আশিকের দিকে তাকাতে বুকের মাঝে ধূপ করে উঠল। কারণ আমার পাশে আশিক নেই। এতক্ষণ যাকে আশিক মনে পড়ছে সে আসলে আশিক না, সে একজন ভয়ানক মহিলা মানুষ। মহিলাটার মুখ পুড়ে গেছে, চোখের কোনো মনি নেই, পুরো চোখটা সাদা, চুলগুলো এলোমেলো, অনেক বড়, দাঁতগুলো কালো রক্ত মাথা। এরকম ভয়ঙ্কর মহিলাকে দেখে আমি চিৎকার দিয়ে বাড়ির দিকে একটা দৌড় দেই। ওদিকে পিছন থেকে শুনতে পাই ভয়ঙ্কর ওই মহিলার হাসির আওয়াজ। আমি এতটাই ভয় পেয়েছি যে জীবন বাঁচাতে পিছনে আর না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে যায়, আর উঠোনয় চিৎকার দিয়ে ধপাস করে পড়ে যায়। আমার চিৎকারে মা, বাবা, আমার বড় ভাই সবাই বের হন। ওনারা বের হয়ে কি হয়েছে জিজ্ঞেস করায় আমি ভয়ে কাঁপতে কাঁপতে সব ঘটনা খুলে বলি। সব শুনে বাবা অনেক রাগ করে বলেন, রাতের বেলা পুরনো রাজবাড়িতে কে যেতে বলছে? আমি না হয় পালিয়ে আসছি, কিন্তু আশিক কোথায়? ওর নিশ্চয়ই কিছু হয়েছে। এই ভেবে বাবা আমার মাকে বললেন, তুমি নিষাদকে নিয়ে ঘরে থাকো, আমরা আসছি। এই বলে বাবা আমার বড় ভাইকে নিয়ে চলে গেলেন আশিকের বাড়িতে। আশিকের বাড়িতে গিয়ে ওর মা, বাবা, ভাই সহ আশপাশের আরও কয়েকজন নিয়ে চলে গেলেন রাজবাড়িতে। সবাই রাজবাড়িতে গিয়ে লাইট হাতে আশিককে ডাকতে লাগলেন আর খুঁজতে লাগলেন, কিন্তু আশিককে কোথাও পাচ্ছিলেন না। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ একটা রাজবাড়ির পূর্ব দিকে থাকা তালগাছের ওপরের দিকে লাইট মারে। তালগাছের উপরে লাইট মারতে দেখেন
সেখানে ডালের ফাঁকে ঝুলে আছে আশিক। আশিকে ওরকম অবস্থান দেখে 2-3 জন তালগাছে উঠে আর আশিককে অনেক কষ্টে ধরাধরি করে নামায়। আশিককে নিচে নামানোর পর বুঝতে পারে ও আর বেঁচে নেই, মারা গেছে। আশিক মারা যাওয়ায় ওর মা বাবা সহ সবাই কান্নাকাটি করে। এরকম একটা ঘটনা ঘটে যাবে কেউ ভাবতে পারেনি। এদিকে আশিক মারা গেছে এটা শুনে তো আমি আকাশ থেকে পড়ি। আশিক কিভাবে মারা গেল, কে মারল ওকে? আশিকের মৃত্যুর কথা শুনে আমিও অনেক কান্না করি। এই ঘটনার পরের দিন সকালে আশিকের জানাজা করিয়ে কবর দেয়া হয়। এদিকে আমার শরীরে অনেক জ্বর আসে। আমার জ্বর আসায় মা বাবা বুঝতে পারে ভয় পাওয়ার কারণে জ্বর আসছে। আশিকের মতো যেন আমার কোনো ক্ষতি না হয় তাই বাবা একজন হুজুরকে নিয়ে আসেন। পরে সেই হুজুর এসে সব শুনে খবর নিয়ে বলেন, নিশাদের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না। আশিককে রাজবাড়িতে থাকা পরী মেরেছে। কেন মেরেছে এটা জানতে চাইলে হুজুর বলেন, রাজবাড়ির ওই তালগাছে পরীটা থাকে। গতরাতে আশিক পরীর পিছন পিছন ওই তালগাছের কাছে যান। ওখানে যাওয়ার পর আশিকের ইচ্ছে হয় পরীর সাথে কথা বলবে। ইচ্ছে হওয়ায় পিছন থেকে আশিক কথা বলে ওঠে। আশিকের কথা শুনে সাথে সাথে সেখানে বাতাসে মিশে যান পরী। পরী চলে যাওয়ায় আশিক অনেক ডাকলেও পরী আর সামনে আসে না। পরী সামনে না আসায় আশিক রেগে ওই তালগাছে প্রস্রাব করে দেন। আশিক তালগাছটা নোংরা করায় সেই পরীকে আশিককে ওখানেই মেরে ফেলে। আশিক অপরাধ করছে বলে ওকে মেরে ফেলছে, কিন্তু নিশাদের কোনো ক্ষতি পরী করবে না। এই বলে হুজুর আমাকে ঝাড় ফুঁক দিয়ে চলে যায়। এই ঘটনার পর আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় না। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি, কিন্তু আকাশের কথা ভাবলে এখনও মনটা খারাপ হয়ে যায়। প্রিয় লিসেনার, কেমন লাগলো রাজবাড়ির পরীর ঘটনাটি আশা করি আপনাদের সবাইকে ভালো লেগেছে। এরকম সত্য ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। আজকের কষ্টদায়ক ঘটনা একটি বোন পাঠিয়েছেন, তার সাথেই এই ঘটনা ঘটেছে। চলুন শুনে নেওয়া যাক। প্রিয়াঙ্কা আক্তার লিখেছেন কালীগঞ্জ, গাজীপুর থেকে। আমি এখনো বেঁচে আছি, কিন্তু আমার শরীরে আমি একা না। আমি যা লিখছি তা শুধু আমার না, আমার ভেতরে যারা আছে তারাও জানে আমি কি লিখছি। কখনো কখনো মনে হয় এই শব্দগুলো আমার একার না, কেউ আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে। 2016 সাল, আমি তখন অনার্স প্রথম বর্ষে পড়ি। জীবনটা ছিল একদম সাধারণ, পরিবার, পড়াশোনা আর ছোট ছোট স্বপ্নে ভরা দিন। ঠিক সেই সময় ফেসবুকের মাধ্যমে আমার পরিচয় হয় মাহবুব নামের এক প্রবাসী ছেলের সাথে। প্রথমে আমরা শুধু বন্ধু ছিলাম। সে আমার প্রতিটা কথা মন দিয়ে শুনত। আমিও ধীরে ধীরে তার ওপর নির্ভরশীল হয়ে পড়ি। তার সাথে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগতো। এক সময় সে আমাকে ভালোবাসার কথা জানায়। আমি প্রথমে না করে দিই, কারণ আমি তাকে কখনো সামনে থেকে দেখিনি। শুধু একটা স্ক্রিনের মাধ্যমে পরিচয় আমার কাছে যথেষ্ট মনে হয়নি। কিন্তু সে থামেনি, বারবার চেষ্টা করেছে। তার সেই অদ্ভুত জেদ আর পাগলামি একসময় আমাকে দুর্বল করে দেয়। আমি রাজি হয়ে যাই। আমাদের সম্পর্ক শুরু হয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বুঝতে পারি সে অস্বাভাবিক রকমের সন্দেহপ্রবণ। আমার প্রতিটা কথায় সে প্রশ্ন তুলত। আমি কোথায় গেলাম, কার সাথে কথা বললাম, কেন দেরি হলো, সবকিছু নিয়ে তার সন্দেহ। সেই সন্দেহ ধীরে ধীরে ঝগড়ায় রূপ নেয়। ভালোবাসার জায়গাটা অশান্তির নিচে চাপা পড়ে যায়। একসময় সে নিজেই সবকিছু শেষ করে দেয়, কোনো ব্যাখ্যা না দিয়ে, কোনো সুযোগ না দিয়ে। সে হঠাৎ করেই আমার জীবন থেকে হারিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি। তার পরিবার, তার পরিচিত কেউ কোথাও কোনো উত্তর পায়নি, যেন সে কখনো ছিলই না। সেই শূন্যতা নিয়েই আমি একটা বছর কাটিয়ে দিই। তারপর আসে সেই রাত, 2017 সালের এক গভীর রাত। সময় তখন প্রায় 2:30। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। বৃষ্টির শব্দটা যেন দূর থেকে আসা কোনো ফিসফিসানির মতো লাগছিল। চারদিকে এমন নীরবতা ছিল যেন পুরো পৃথিবী নিঃশ্বাস আটকে আছে। আমি আম্মুর পাশে শুয়ে ফোন ব্যবহার করছিলাম। হঠাৎ করেই ফোনটা বন্ধ হয়ে যায়। বিরক্ত হয়ে আমি উঠে রান্নাঘরে যাই। আমাদের রান্নাঘরটা রুমের সাথেই লাগানো। দরজা দিয়ে বের হলেই ছোট একটা জায়গা, তারপরই রান্নাঘর। লাইট জ্বালাইনি। বাইরে ল্যাম্পপোস্টের হলুদ আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছিল। সেই আলোয় রান্নাঘরটা অদ্ভুত ফ্যাকাশে লাগছিল। জানালাটা খোলা ছিল। জানালার বাইরে একদম কালো অন্ধকার, যেন আলো সেখানে ঢুকতেই ভয় পাচ্ছে।
আমি জানালার সামনে দাঁড়িয়ে ফোনটা ঠিক করার চেষ্টা করছিলাম। ঠিক তখনই মনে হলো আমার পেছনে দরজায় কেউ খুব আস্তে টোকা দিল। আমি থেমে গেলাম, ধীরে ধীরে পেছনে তাকালাম, কেউ নেই। আমি নিজেকে বোঝালাম এটা আমার ভুল। আবার ফোনের দিকে মন দিলাম, 2 সেকেন্ড, তারপর আবার সেই শব্দ, ঠক ঠক। আমার বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে গেল। মনে হচ্ছিল দরজার ঠিক ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, নিঃশব্দে, অন্ধকারে, আমার দিকে তাকিয়ে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাড়াতাড়ি করে রুমে ফিরে এলাম। এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু একটা আমার সাথে সাথে এসেছে। আমি নিঃশ্বাস বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ করে আমার বালিশে জোরে 2টা আঘাত পড়ল, এমনভাবে যেন কেউ রাগ করে আঘাত করছে। আমি চমকে উঠে চাদর সরালাম, কেউ নেই, পুরো রুম নিঃশব্দ। আমি আবার চাদর টেনে নিলাম, শরীর কাঁপছিল। ঠিক তখনই অনুভব করলাম আমার শরীরের ওপর দিয়ে কিছু একটা দৌড়ে গেল, ইঁদুরের মতো, কিন্তু ওজনটা অদ্ভুত ভারী, যেন কোনো কিছু ইচ্ছে করে আমাকে ছুঁয়ে গেল। আমি উঠে বসতে গিয়েও থেমে গেলাম, কারণ মনে হচ্ছিল আমি একা না, আমার পায়ের কাছে কেউ বসে আছে। আমি পা নড়াতে লাগলাম, চাদরটা শক্ত করে ধরেছিলাম, কিন্তু অনুভব করলাম কেউ আস্তে আস্তে আমার চাদরটা টানছে, যেন আমার ভেতরে ঢুকতে চাইছে। আমার শরীর ঘামে ভিজে যাচ্ছিল, বুকের ভেতর ধুকফুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পাশের মানুষও শুনতে পাচ্ছে। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার পায়ের দিক থেকে তীব্র গরম একটা অনুভূতি উঠছে, যেন আগুন জ্বলছে। সেই আগুন ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো, পা থেকে হাঁটু, হাঁটু থেকে বুক। যখন সেই গরম আমার বুক ছুঁলো, আমি আর সহ্য করতে পারলাম না। আমি হঠাৎ লাফ দিয়ে উঠে বসলাম, আর সেই মুহূর্তে মনে হলো কিছু একটা আমার শরীরের ভেতরে ঢুকে গেল। তারপর থেকে আমি আর আগের আমি ছিলাম না। আমি চিৎকার করছিলাম, কান্না করছিলাম, কিন্তু কেন সেটা জানতাম না। আমার হাত পা শক্ত হয়ে যাচ্ছিল, কয়েকজন মিলে আমাকে ধরে রেখেছিল, তবু আমি থামছিলাম না। আমার ভেতর থেকে যেন অন্য কেউ চিৎকার করছিল, তারা দোয়া পড়ছিল, আর সেই দোয়ার শব্দ আমার কাছে আগুনের মতো লাগছিল। আমি সহ্য করতে পারছিলাম না। ফজরের আজান শোনার সাথে সাথে আমি হঠাৎ চুপ হয়ে যাই। সবাই ভাবে আমি ঠিক হয়ে গেছি, কিন্তু আজান শেষ হতেই আবার সব শুরু হয়। এরপর আমাকে একজনের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমার দিকে তাকিয়ে বুঝে ফেলেন, দোয়া পড়তে শুরু করেন। আমি অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকি, একসময় অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর তিনি বলেন, সেই রাতে রান্নাঘরের জানালার সামনে দাঁড়ানোর সময় একটা খারাপ জিন আমার দিকে নজর দেয়। তারপর সে আমার সাথে সাথে রুমে আসে আর আমার শরীরের ভেতরে প্রবেশ করে। আমি তখনও বুঝিনি এটা শুধু শুরু। 1 বছর আমি কিছুটা স্বাভাবিক ছিলাম। তারপর যখন তাবিজটা হারিয়ে গেল, সব কিছু আবার ফিরে এলো, আগের থেকেও ভয়ঙ্করভাবে। রাতে ঘুমোতে গেলে মনে হতো কেউ আমার পাশে বসে আছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কখনো পায়ে স্পর্শ করছে, কখনো কানের কাছে গরম নিঃশ্বাস ফেলছে। আমি চোখ খুলে তাকাতাম, কেউ নেই, তবু আমি জানতাম আমি একা না। নামাজে দাঁড়ালে আমার পা জমে যেত, মনে হতো কেউ আমাকে শক্ত করে ধরে রেখেছে। আমি নড়তে পারতাম না। আজানের শব্দ শুনলেই বুক ধরফাড় করত, মনে হতো সেই শব্দ তাদের বিরক্ত করছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল যখন আমি নিজের ভেতর থেকে আরেকটা কণ্ঠস্বর শুনতে শুরু করি। আমি প্রশ্ন করি, সে উত্তর দেয়। সেই কণ্ঠস্বর আমার না, কিন্তু আমার ভেতর থেকেই আসে। আয়নার সামনে দাঁড়ালে মনে হতো আমি না, অন্য কেউ আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে অদ্ভুত এক হাসি, যেন সে জানে আমি বন্দী। আমার পরিবার আমাকে বাঁচানোর জন্য সব করেছে, ডাক্তার, হুজুর, কবিরাজ, কেউ বাদ যায়নি। সবাই বলেছে এটা চালান করা জিন, একটার না, অনেকগুলোর। একসময় জানা গেল যাকে আমি একসময় ভালোবেসেছিলাম সেই আমাকে না পেয়ে প্রতিশোধ নিতে এই কাজ করেছে। আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমার প্রতিটা রাত সেই কথাটাকেই সত্যি করে দিয়েছে। আজ আমার নিজের সংসার আছে, সন্তান আছে। বাইরে থেকে আমি স্বাভাবিক, কিন্তু ভেতরে আমি প্রতিদিন লড়াই করছি। আমি যখন একা থাকি তখনও আমি একা না। আপনারা যারা এই লেকচার পড়ছেন, একটা কথা মনে রাখবেন, রাত গভীর হলে আর চারপাশ হঠাৎ করে অস্বাভাবিক নীরব হয়ে গেলে, যদি মনে হয় আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে পেছনে তাকাবেন না,
কারণ আমি সেদিন তাকিয়েছিলাম, আর সেই একবার তাকানোর পর থেকে আমি আর কোনোদিন একা থাকতে পারিনি। ঘটনাটি অনেক কষ্টদায়ক, তাই বোনটার জন্য সবাই দোয়া করবেন যেন তার সমস্ত সমস্যার একবারে জীবন থেকে সমাধান হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি সুন্দরবন এলাকার এবং সুন্দরবনের জিনের ঘটনা। ঘটনাটি বলেছেন বেলাল নামে একটি মানুষ, এবং বেলাল নামে যে মানুষটা ঘটনা বলেছেন তিনি এই ঘটনার শিকার। বেলাল, সামাদ এবং মজিদ। মজিদ সবার বড়, বেলাল আর সামাদ এরা ওর থেকে একটু ছোট। তিনজন দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে এবং করেই সংসার চালায়। আপনারা সবাই জানেন সুন্দরবন এলাকার নদী এলাকায় বেশিরভাগ জেলে মাছ মেরে তাদের সংসার চালাইতে হয়। তে তিনজন একসাথে মাছ মারে এবং একটি নৌকাতে তিনজন মিলেমিশে মাছ মেরে তারা সংসার চালায়। সারা রাত মাছ মারবে, দিনে বিক্রি করবে, করার পরে আবার বিকালে রওনা দিবে, আবার বিকাল থেকে সারা রাত মাছ মারবে। ঠিক সকালে নদীর পাড়ে এসে আড়ত সিস্টেম আছে এরকম, ওখানে মাছ বিক্রি করে টাকা পয়সা যা পাবে তা বাজার করে নিয়ে সংসার চালায়। তো এরকমই তিনজন এক সময় মাছ মারতে যায়। একদিন জাল, নৌকা সব কিছু নিয়ে নদীর মাঝে রওনা দেয় মাছ মারার জন্য। আর সুন্দরবন আপনারা ঠিক জানেন, মাঝখান দিয়ে নদী, আর চারিধার দিয়ে শুধু গাছ গাছ গাছ, আর সন্ধ্যা রাত হলেই শুধু কুয়াশা আর গাছ, কুয়াশা আর গাছগাছালি। তিনজন মাছ মারতে যায়। মাছ বিকেল থেকে ঠিক 3টার থেকে মাছ মারতেই থাকে। এরকম করতে করতে আপনারা ঠিক জানেন, ওরা যখন মাছ রাখার জন্য কিছু নিয়ে যাবে তখন সঙ্গে করে বরফ নিয়ে যায় যেন মাছগুলো নষ্ট না হয়। যাই নদীর মাঝে মাছ মারতে মারতে প্রচুর পরিমাণে মাছ পায়, এবং ভালো মাছ পাওয়ার কারণে ঠিক রাত 3টার দিকে তিনজন মিলে বলে আমাদের তাড়াতাড়ি চলে যাইতে হবে, কেননা এই মাছগুলো নষ্ট হয়ে যাবে। মজিদ বলে বরফ আজকে কম শর্ট পড়েছে, বরফ তো আর নেই, আর মাছ মেরে লাভ নেই, মাছগুলো বাঁচাইতে হবে এবং মাছগুলো যেন নষ্ট না হয়, এই জন্য আমরা তাড়াতাড়ি নদীর পাড়ে চলে যাই এবং যে ওখানে আমরা মাছ বিক্রি করব, যেখানে মাছ বিক্রি হয় লোকালয় এলাকা। তখন তিনজন নৌকায় থাকে, নৌকা পানির মধ্যে ভাসতিছে এবং সুন্দরবনে পানি একটু বেশি হওয়ার কারণে নদীর ঢেউ প্রচুর এবং গাছের পুরোটা গাছের পাখির চিউ চিউ শব্দ, এবং এরই মাঝে চারিদিক শুধু কুয়াশা আর কুয়াশা। তখন বেলাল সারাদিন পরিশ্রম করার কারণে পুরো শরীরটা ঘেমে গিয়েছে এবং নদীর একটা কাঠের তক্তার ওখানে শুয়ে পড়ে। তখন মজিদ বলে শুয়ে থাকিস না, তাড়াতাড়ি চল, আর এখানে দেরি করা যাবে না। তখন এক সময় নদীর একটা সাইডে ওরা সাইড দিয়ে যাইতে থাকে আর কি। এরই মধ্যে নিস্তব্ধ এলাকা, শুধু চারিদিক কুয়াশা আর জঙ্গল, মাঝখান দিয়ে নদী আস্তে আস্তে যায়। যাওয়ার পথে বেলাল শুয়ে আছে, তার কানের উপর দিয়ে ঠান্ডা শীতল একটা বাতাস চলে যায়। যাওয়ার পরে তার কানে ফিস ফিস করে কথা চলে আসে, মাছ দে, এখনই মাছ দে, আমরা মাছ খাবো। এই কথা শোনার সাথেই হঠাৎ করে চমকে ওঠে এবং বেলালের সাথে আব্দুল মজিদ এবং সামাদ তিনজনে চমকে ওঠে। ওঠার পর চারিদিকে চালুবালু করে, চারিদিক চোখ থেকে তাকায়, শুধু দেখে কুয়াশা, জঙ্গল, গাছগাছালি, আর কিছুই না। তখন সামাদ বলে ছোটবেলায় আমরা গল্প শুনেছি নদী এলাকায় এবং এই সুন্দরবন এলাকায় মাছ খাওয়ার জন্য কিছু ভূত জিন আসে এরকম মাছ খোঁজে, মনে হয় এরাই হবে। বেলালের কানে বলল, সবাই শুনতে পেল, এটা তার মানে কি হচ্ছে। তখন আব্দুল বেলাল কোনো কিছু না ভেবে তার মাছের ঝুড়ির মধ্যে থেকে বড় বড় তাজা টাটকা 2টা মাছ বের করার পরে সামনে একটা তক্তাতে রেখে দেয়। অদৃশ্য যে ব্যক্তি বলল কানে কানে ফিস ফিস করে মাছ দিয়ে তার উদ্দেশ্য করে ওই মাছটা রেখে দিল। দেওয়ার পরে ঠিক চিল যেমন পুকুরের মধ্যে থেকে পা দিয়ে ছো মেরে মাছ তুলে নিয়ে চলে যায়, এরকম করে ওই 2টা মাছ হঠাৎ করে অদৃশ্যভাবে ছো মেরে কে জেনে নিয়ে চলে গেল। তখন মজিদ বলে
এটা কি ভুল করলি তোরা, এই কাজটা করা ঠিক হয়নি। এটা হচ্ছে জিন, মাছ কেকো জিন এবং প্রচুর লুবি জিন। যদি একে যে মাছ দিলু এখন বারবার করে মাছ চাওয়ার জন্য আসবে, না দিলে ক্ষতি করবে। আর যদি প্রথম থেকেই না দেওয়া হয় তাহলে তুই তছনছ করে সব কিছু দিবে। মাছ দিলেও বিপদ, না দিলেও বিপদ। কোথায় যাবে মজিদ তখন মানে কি করবে কিছু বুঝতে পারে না। এরই মাঝে হঠাৎ করে জঙ্গলের মাছ থেকে একটা হে 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 হা 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 এরকম করে হাসি চলে আসে এবং এই হাসিটা সবাই শুনতে পারে। পাখির ডাক নেই, কোনো কিছু নেই। নদীর মধ্যে পানি মনে হয় ঢেউ খেলতেছে, আর মনে হচ্ছে নৌকার পিছনে কে জানি হাত দিয়ে ধাক্কা মারতেছে। নৌকা পড়ে যাওয়া ভাব হয়ে গেছে। চাই গাছ গছালির মধ্যে বাতাস শোঁ বাতাস শুরু হতে এবং ঝড়ের মতো বাতাস হতে শুরু করছে। নদীর পানি ঢেউ খাচ্ছে, নৌকা মনে হয় কেউ জানি উল্টানোর চেষ্টা করতেছে, আপাল দোপাল করতে শুরু করছে। তখন এরকম করতে করতে বেলাল এক সময় পানির মধ্যে পড়ে যায়। পানির মধ্যে পড়ে যাওয়ার কারণে তখন সামাদ কি করে, বেলালকে অনেক কষ্ট করে ওখান থেকে তোলে এবং পানি থেকে তোলার পরে দেখে, সামাদ তোলার পরে বেলাল দেখে অজ্ঞান হয়ে গেছে। তখন নৌকার মাঝখানে বেলালকে শুয়ে রাখে এবং মজিদ নদীর ধারে থেকে কিছু মাটি তুলে নেয়। আর ওই দেখে হি হি করে হাসি দিচ্ছে এবং জঙ্গলের মধ্যে থেকে মনে হয় ভয়ানক কিছু হাসি আসতেছে। এটা জিন, মাছ কেকো ভয়ঙ্কর জিন। এই জিনটাকে মাছ দিলেও ভালো, বারবার আসে মাছ চাবে, একবার মাছ দেবেন না যে আপনার সব কিছু তছনছ করে দিবে। তখন কি করবে মজিদ, একটু বয়স্ক মানুষ। মজিদ তখন বেলালকে বলে, সামাদকে বলে, তাড়াতাড়ি নৌকা নিয়ে চলে যা, এখানে থাকা যাবে না। এই দিক বেলাল তো শুয়ে আছে, অজ্ঞান হয়ে গেছে। তখন সামাদ তাড়াতাড়ি বৈঠা মারতে শুরু করে নৌকা নিয়ে যাওয়ার জন্য। নৌকা মনে হয় সহজে যাচ্ছে না। তখন মজিদ বুদ্ধি করে ওই মাটিতে কিছু দোয়া দরুদ পরে ফু দেয় এবং তিনজনের শরীরে মাটিটা লাগিয়ে দেয় এবং নৌকার চায়ের হাত দিয়ে ওই পরামাটিটা লাগিয়ে দেয়, দিয়ে সবকিছু বন করে বেঁধে দেয়। দেওয়ার পরে ক্ষণিকের মধ্যে একটু একটু করে সবকিছু কমতে শুরু হয়েছে। তখন বইটা মেরে চলে যাচ্ছে, যাতে লোকালয় এলাকায় চলে যায়। যাওয়ার পরে মাছ বিক্রি করে, পর ওখান থেকে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পরে ঠিক বেলাল যে পানির মধ্যে পড়ে গেছিল তার 2 দিন পর থেকে প্রচুর শরীরে জ্বর, গায়ে জ্বর, ঘুম পাইতে পারে না এবং রাত হলেই স্বপ্নে দেখে, মাছ তোরা কেন দিলে, কে মাছ দিলি, সব কিছু শেষ করে দিবে, কেন মাছ দিলি। অল্প একটু পর ঘুম থেকে জেগে ওঠে, পুরো শরীর ঘেমে যায়। 10 মিনিট 20 মিনিট পর আবার ঘুমার জন্য চেষ্টা করে। ঠিক আধা ঘন্টা পর যখন আবার ঘুম আসে তখন কানের কাছে এসে ফিস ফিস করে, মাছ দে, এখনই মাছ দে, না হলে সব কিছু তছনছ করে দিব, মাছ দে বলছি। তখন বেলাল আবার ঘুম থেকে ওঠে, চিৎকার করতে শুরু করে। কি করবে কিছু বুঝতে পারে না। তখন ঠিক আব্দুল মজিদ একটা কবিরাজকে নিয়ে আসে। ওই কবিরাজ বলতিছে, তোমরা ভয়ানক মাছ কেকো লুভি একটা জিনের পাল্লায় পড়ছিল। এই জিনটা কি করে, বিশেষ করে দৃষ্টিভঙ্গি করে। আপনি থাকবেন, আপনাকে এমনভাবে দৃষ্টিভঙ্গি করবে, ওই দৃষ্টিটা শুধুমাত্র ওর দিকে থাকবে এবং ওই যেটা চাবে সেটাই হবে। ধীরে ধীরে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে মেরে ফেলে দেয়। এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। আর আব্দুল মজিদকে খুব ধন্যবাদ দেয় কবিরাজটা, বলে তুমি যদি এই মাটি পরে ওই সবার গায়ে দিছো এবং নৌকায় হাত দিয়ে দিছো, দিয়ে তুমি শরীরটা বন্ধ করে দিয়েছো, নৌকা পোড়াটা বন্ধ করে দিয়েছো, এই জন্য জিনগুলো তোমাদের ক্ষতি করতে পারেনি। তাছাড়া তোমাদেরকেও দৃষ্টিভঙ্গি করে জঙ্গলের মধ্যে নিয়ে যে সব তোমাদেরকে মেরে ফেলে দিত। এই কাছে শোনার পরে এটা কীরকম, তখন কিছুদিন পর থেকে ওই নদীতে ওই একটা নিয়ম সৃষ্টি হয়। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, যাই মাছ মারতে যাবে কোনো বাধা নেই, কিন্তু ইসলাম ধর্ম হলে ইসলাম ধর্ম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যাই যে রকম ধর্ম হোক না কেন, কেউ দোয়া দরুদ পড়ে, কেউ মন্ত্র পড়ে নিজের শরীরটা বেঁধে নেয়, বন করে নেয় এবং তার নৌকা বন করে নেওয়ার পরে মাছ মারতে যায়। কিন্তু ভয়ানক ওই দৃশ্য সবার চোখে মাঝে মাঝে পড়ে। ওই জঙ্গলের মধ্যে থেকে চোখ বেড়ে থাকে এবং হাসতে শুরু করে এবং বলে, মাছ দে, মাছ দে। আর মূলত কারণ হচ্ছে ওদের কাজ হচ্ছে, আপনি মাছ দেখতে পারবেন, তখন জাল মারবেন,
জাল মারার পরে মাছ পাবেন না, অল্প একটু এগিয়ে যাওয়ার পরে আবার মাছ দেখতে পাবেন। তখন এরকম করতে 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 ওই নদীর জঙ্গলের গভীরে নিয়ে যায়, দৃষ্টিভঙ্গি করবে, এরকম করে লোভ দেখে গভীরে নিয়ে যাওয়ার পরে মেরে ফেলে দেয়। এটাই হচ্ছে ওই জিনগুলোকে উদ্দেশ্য। তখন কবিরাজের কিছু চিকিৎসা হয়, ট্রিটমেন্ট হয়, হওয়ার পরে কিছুদিন পর আস্তে আস্তে বেলাল ভালো হতে শুরু করে, মানে ভালো হয়ে যায়। এরপর থেকে ওই নৌকাতে মাছ মারতে গেলে কিছু শর্ত আছে, যাই তার মনে মন্ত্র হোক, দোয়া দরুদ পরে হোক, করে বন করে নিয়ে তারপরে মাছ মারতে যায়। কেননা ওদের কর্মস্থল হচ্ছে একটাই ওই নদী, ওই নদীতে ওদের সংসার চলে, নদীতে পানি ভরপুর, সবাই সারা রাত দিনে মাছ মারে, দিনে বিক্রি করে ওদের সংসার চালায়, বাজার করে বৌসল চালে। এরপর থেকে এইরকম নিয়ম হয়ে গেছে, সবাই সব কিছু নিয়ম ভেবে মেপে সব কিছু শক্তিশালী হয়ে তারপরে চলে যায়। নৌকার ওপর নদীর মাঝে গেলে তখনও হালকা মধ্যরাতে শীতল বাতাস চলে আসে এবং চারিদিক থেকে হাসি আসে, পাখি চিৎকার করতে থাকে, জিনের মনে হয় আর্তনাদ, চারিদিক থেকে এমনভাবে চিৎকার করে, তখন যারা মাছ মারতে গেছে তাদের মনে হয় কান ফেটে শেষ হয়ে যাবে, এরকম করে চিৎকার করে। কেন চিৎকার করতেছে? ওরা ওদেরকে দৃষ্টিভঙ্গি করতে পারতেছে না এবং কাছে নিয়ে যেতে পারতেছে না, এই জন্য এরা এরকম করে চিৎকার কি করে, এই কানের চিৎকারের শব্দ পেয়ে সমস্যা হয়, ডিস্টার্ব হয়। কিন্তু সবাই বুঝে গেছে যতই চিৎকার করুক না কেন, তাদের মন মানসিক লক্ষ্য সব কিছু এক রাখতে হবে। কেন? ওদের শরীর কিছু বাধা আছে, ক্ষতি করতে পারতেছে না দেখে জিনগুলো এবং চিৎকার করতে থাকে। এরকম নিয়মে এখন সবাই এই নদীতে মাছ মারে সুন্দরবন এলাকায়। ঘটনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন, এবং ঘটনাটি এই পর্যন্তই বলেছেন আমাদেরকে, ওরাই বলেছেন, ওদের থেকে শোনার পর আপনাদের শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।